এখন ঘড়িতে বাজে 6:12। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। ভেরি গুড মর্নিং টু এভরিবডি, আর সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমাকে দেখেই বুঝতে পারছো যে ঘুম ভাঙছিল না, জোর করে ঘুম থেকে উঠেছি। তার অনেকগুলো কারণ আছে। তো আজকে একটা খুব বিশেষ দিন, সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে যে আমি কোন বিশেষ দিনের কথা বলছি। তো প্রত্যেককে অনুরোধ করব যে ভিডিওটা পুরোটা লাস্ট অবধি দেখো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এখানে আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ হতে এসেছিলাম, মানে ব্রাশ করব, মুখ ধোবো। তো আমি চেষ্টা করি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেওয়ার। তার কারণ আমার যেহেতু কম্বিনেশন স্কিন, তো সেই জন্য যখন সকালবেলা ঘুম থেকে উঠি না, টি জোনে খুব অয়েল থাকে, তো সেই জন্য ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিই। আজকে অফিস আছে আমার, তাই তাড়াহুড়ো তো আছেই, সব কিছু গুছিয়ে করতে হবে। এবার সকালে আমি যখন উঠেছি তখন মা ওঠেনি, তো ইচ্ছাই ছিল যে মাকে ডিস্টার্ব করবো না, নিজের মতো সবটা গুছিয়ে নেবো। অনেক কিছুই করব ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু ছুটি পাইনি, একটা টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে, তাই জন্য একটু টেনশন হচ্ছিল যে সবটা করে উঠতে পারবো কি না। নিজের খাবার, ব্রেকফাস্ট, তারপর যে বিশেষ দিনটার কথা বলছি তার জন্য ছোট্ট একটু আয়োজন, তো সব কিছু নিয়েই একটু টেনশানে ছিলাম যে সবটা করতে পারবো তো। আফটার অল মাদের মতো 10 হাত নেই, মারা তো সব কিছু একবারে করে ফেলতে পারে, তাই না? তো আমি সেটা পারবো না, বাট চেষ্টা করে দেখি কতটা কি হয়। তো এখানে আমার মুখ ধোয়া কমপ্লিট, মুখ ধুয়ে নিয়েছি। আসলে কি হয় বলো তো, ভোরবেলা ঘুম থেকে উঠলে না একদম শরীর চলে না। আমার মনে হয় যে তোমরাও এটাতে আমার সাথে এগ্রি করবে, কিন্তু অনেকেই আমি দেখেছি যে ভোরবেলা উঠলে মানে তাদের ভোরবেলা ওঠাটাই আর কি হ্যাবিট। যেরকম আমার মাকেই আমি দেখেছি যে সে আগে অনেক ভোরে উঠতো, এখন যেহেতু অফিস যাই তো সেই কারণে আমি নিজেরটা নিজে করে নিই বলে মা এখন ভোরে ওঠাটা ছেড়ে দিয়েছে। বাট সত্যি একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, ভোরে উঠলে ভীষণ রিফ্রেশিং লাগে। সারাটা দিন মানে কোনো ক্লান্তি, টায়ার্ডনেস কিছুই থাকে না, খুব ভালো ভাবে কাজ করা যায় ভোরে উঠলে। তো এখানে আমার ব্রাশ করা কমপ্লিট, মুখ ধোয়া কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমাকে সকালবেলা একটা মেডিসিন নিতে হয়, আর সেটা হলো থাইরয়েডের মেডিসিন। তো আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখনই ফার্স্ট ডায়াগনোসিস হয় যে আমার থাইরয়েড আছে। তো সেই তবে থেকে আমার এই থাইরয়েডের মেডিসিন খাওয়া। এই মেডিসিনটা আমি রাখি হচ্ছে ফ্রিজে, মানে এখন এরকম হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে আগে এই ফ্রিজের সামনেটাই চলে যাই, ভুল হয় না, এতটাই অভ্যাস হয়ে গেছে। আর ফ্রিজে রাখার কারণ হচ্ছে যে আমি যে ডাক্তারকে দেখাই, তো সেই উনি আমাকে বলেছিলেন যে সবসময় মেডিসিন, থাইরয়েডের মেডিসিন স্পেশালি ফ্রিজে রাখবি, তাতে ভালো থাকে। আর এই হচ্ছে সেই আমার লাল জলের বোতল, যেটা আমি আগের ভিডিওতেও দেখিয়েছি। এর অর্ধেকটা আমি প্রথমেই সকালে উঠে শেষ করে ফেলি। তো ভেবেছিলাম যে কপার বটল বা কাচের বটল কিনবো, কিন্তু যা হয় নিজের জন্য আর কিনে ওঠা হয় না, বাট কিনতে হবে, কারণ আমি প্লাস্টিকের বোতলে জল খাওয়াটা পছন্দ করি না, ওটা শরীরের জন্য ভালোও না। তাই তোমরা যদি কেউ প্লাস্টিকের বোতলে জল খাও, আমি তাদের রিকোয়েস্ট করব যে একটা কপার বোতল কিনে নিও, ওটাতে ভালো জল খাওয়া শরীরের জন্য। তো তারপর চলে এসেছিলাম কিচেনে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, কোনো মেডিসিন খাওয়ার 15 to 20 মিনিট পর গরম কিছু খাবে। স্পেশালি থাইরয়েডের মেডিসিন খাওয়ার 20 মিনিট পর আমি এখানে গরম জল খাবো। তার কারণ হচ্ছে যে ক্যাপসুলটা থাকে, ক্যাপসুলের মধ্যে যে কম্পোজিশনসগুলো থাকে, গরম জল যখনই খাওয়া হয় সেটা কাজটা যেটা, উপকারিতা যেটা, ফাংশন যেটা, সেটা নষ্ট হয়ে যায়। তাই সবসময় মেডিসিন খেয়ে গরম কিছু খাবে না। তো এখানে আমি জলটা উষ্ণ গরম করে নিয়েছি। এখানে আমি খাবো হচ্ছে লেবু জল। তো অনেকে আমি দেখেছি অ্যাপেল সাইডার ভিনিগার খায়, বাট অ্যাপেল সাইডার ভিনিগার যেহেতু ওটা ভিনিগার, তো তাই ইন্টেস্টাইনে খুব একটা ভালো এফেক্ট দেয় না। আগে যখন জিম করতাম, আমাকে জিমের অনেক ট্রেনারই বলতো যে তুমি অ্যাপেল সাইডার ভিনিগারটা রাখবে সকালে,
বাট ওটা না কোনোদিনই মন থেকে মানতে পারিনি, জানো তো। তো সেই জন্য ওর সাবস্টিটিউট হিসেবে আমি লেবু জলটা খেতাম। আগে লেবু জলে মধু দিয়ে খেতাম, কিন্তু এখন আর সেটা মধু দিয়ে খাই না, এমনিই খাই। তো এইখানে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমার লাঞ্চ বক্স বলে একটা মুভি ছিল, তাই না? খুব ভালো মুভিটা ছিল কিন্তু। তো এখানে আমার লাঞ্চ বক্সে কী কী আছে তোমাদের বলে দিই। এখানে ছিল নোটে শাক ভাজা, ভেন্ডি আলু ভাজা, মাছের ঝোল। এখানে আমি ঝোল আর মাছ আর আলুটা সেপারেট করে নিয়েছি, কারণ গরম তো, দুটো একসাথে নিলে কেমন গলে যায়। আমি সেই দুপুরে গিয়ে খাই হচ্ছে 1:30-2 নাগাদ লাঞ্চ করি। আর এখানে ছিল পেঁপে আলুর তরকারি। আচ্ছা, তোমাদের বলে দিই, এই সব কটাই কিন্তু আমি একদমই রান্না করিনি, এগুলো সবই মা করেছে। আর ওদিকে হচ্ছিল ভাত আর ডাল। তো এরপর চলে এসেছিলাম একটু ওয়ার্কআউট করতে, কারণ বলেইছি যে রুটিন তো ফলো করতেই হবে যাই হোক না কেন। তো এইভাবে ঘাম হচ্ছিল ওয়ার্কআউট করে। তারপর স্নান করে এসে চেঞ্জ করে এবার আমি যে বিশেষ দিনটার কথা বলছিলাম তার আয়োজন শুরু করলাম। তো আজকে হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। আর যারা আমাকে পার্সোনালি কাছ থেকে চেনো তারা সবাই জানো যে আমি জগন্নাথ দেবের ভীষণ বড় ভক্ত। আমি সব কিছুতে, ভালো খারাপ, দুঃখ, আনন্দ, অনুষ্ঠান যাই হোক না কেন, জগন্নাথকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না। ইভেন এখানে আমি একটা ঘটনা বলি, ঘটনা ঠিক বলবো না, এটা হচ্ছে আমার জন্মদিন যে মাসে আর কি। তো প্রত্যেক বছর আমি জন্মদিনে জগন্নাথের কাছে চাই। তো কেক কাটাটা আমার কাছে নেসেসিটি নয়, কেক কাটা, পায়েস খাওয়া বা 5 রকম ভাজা দিয়ে যেরকম করে মারা গুছিয়ে দেয় জন্মদিনে, সেই রকম আমার কিচ্ছু লাগে না। বা রাতে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, মানে আমার ওই দিন যাই হোক না কেন আমি প্রত্যেক বছর ওই দিনটাতে জগন্নাথ দেবের কাছে যাই, কিছু চাইতে না, শুধু ওনাকে একবার দর্শন করতে। বিশ্বাস করবে না, যখনই যাই পুরীর জগন্নাথ মন্দিরে, যখনই ঢুকি, যখনই জগন্নাথের দিকে সরাসরি তাকাই, প্রচণ্ড ভিড়, হয়তো বেশিক্ষণ দাঁড়িয়ে দর্শন করতে পারি না, কিন্তু অদ্ভুতভাবে আমি যতবার ওখান দিয়ে ঢুকেছি আমার প্রথম চোখটা যেন জগন্নাথের চোখের দিকেই যায়। আর ওই যে দর্শনটা, তার ব্যাখ্যা আমি তোমাদের দিয়ে বোঝাতে পারবো না। মানে সারাটা দিক যেন মনে হয় স্তব্ধ হয়ে গেছে, আমি শুধু জগন্নাথের সামনে দাঁড়িয়েছি। তো এখানে আমি আগের দিন রাত্রিরেই সব ফুল, তুলসী পাতা, মালা কিনে এনেছিলাম, যেহেতু সকালবেলা উঠে আমি বেরোতে পারবো না। তো এইখানে আমি প্রভুকে স্নান করাচ্ছি। আমার কাছে মানে আমি তোমাদের এখানে আমার 2 জগন্নাথকেই দেখালাম, আশা করি তোমরা দেখতে পাচ্ছ ভালো করে। আসলে আমার ক্যামেরায় খুব সুপার ওয়াইড অ্যাঙ্গেল সেটা তো নেই, কিন্তু আমি চেষ্টা করেছি যতটা তোমাদেরকে দর্শন করাতে পারি। তো এইখানে পিছনে জগন্নাথ, বলরাম, সুভদ্রার যে মূর্তি আছে সেটা হচ্ছে নর্মাল কাঠে, আর সামনের হচ্ছে পাথরের। সামনের ছোট জগন্নাথ প্রভু হচ্ছে পাথরের। তো বড় যিনি কাঠের আছেন সেখানে আমি জল দিয়ে স্নান করাইনি, তার কারণ হচ্ছে একমাত্র যদি পিওর চন্দন কাঠের প্রভু হন তবেই জল দিয়ে, দুধ দিয়ে, ঘি দিয়ে স্নান করানো যায়। নর্মাল কাঠ হলে যদি নষ্ট হয়ে যায় তখন তো মানে মন খারাপ করেও আমি কিছু করতে পারবো না। তো তাই জন্য প্রভুকে আমি শুধু মুখখানা মুছিয়ে দিয়েছি, আর যিনি পাথরের প্রভু তাকে আমি ফুল, গঙ্গা জল দিয়ে স্নান করিয়েছি। তো এখানে পোশাক পরিয়ে দিয়েছি। তোমরা আমাকে বলো হ্যাঁ আমার জগন্নাথকে কেমন লাগছে দেখতে। এখানে আমি জরির সাজে প্রভুকে সাজিয়েছি, আর সাথে হচ্ছে জুঁই ফুলের মালা। ভারী অদ্ভুত সুন্দর লাগছে, তাই না? তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। এখানে আমি প্রভুকে মন ভরে সাজাচ্ছি। আর যখন জগন্নাথকে সাজাচ্ছিলাম না, তখন কটা বাজলো, অফিস যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, কিছুই মনে হচ্ছিল না, শুধু 2 চোখ ভরে ওনাকে দেখছিলাম আর সাজাচ্ছিলাম। আচ্ছা, তোমাদের কখনো এরকম হয়েছে যে তোমরা যখন ঠাকুর পুজো করতে বসেছো বা ঠাকুরকে সাজাচ্ছ, মানে নিজেই অভূতপূর্বভাবে
অবাক দৃষ্টিতে প্রভুর দিকে তাকিয়ে তাকে পুজো করছো, দেখছো, মানে হারিয়ে গেছো কখনো। আমি তো যখনই জগন্নাথের সামনে বসি, প্রভুর সামনে বসি, তখনই আমার এরকম হয়, আমার সময়ের খেয়াল থাকে না। আসলে জানি না এটা ভক্তি, ভালোবাসা, কি বলতে পারবো না, কিন্তু অদ্ভুত এক টান ওনার সাথে আমার হয়। তো এখানে আমি প্রভুকে সাজিয়ে নিয়েছি মালা দিয়ে, এবার ফুল দিয়ে সাজাবো। এখানে আমি হলুদ গাঁদা ফুল দিয়ে সাজাচ্ছি, যেহেতু সাদা মালা ওই জন্য হলুদ গাঁদা দিয়েছি। ভালো লাগছে না দেখতে? তোমরা কীরকমভাবে প্রভুকে সাজিয়েছো? তোমাদের বাড়িতে যাদের জগন্নাথ আছেন, তোমরাও কি করে আয়োজন করেছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমি খুব 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 আগ্রহের সাথে অপেক্ষায় থাকবো যে তোমরাও কিভাবে সাজিয়েছো, তোমরাও আমাকে জানাবে। তো এইখানে হচ্ছে আমার সবাই 3 প্রভুই, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সুন্দর করে সেজে তোমাদের সাথে দেখা করবে বলে বসে আছেন। আমাকে কিন্তু জানাবে হ্যাঁ কেমন লেগেছে। যখনই জগন্নাথ দেবের এই প্রতিমা বা এই জিনিস আমি দেখি না, মনটা ছুটে যায়, মনে হয় কবে পুরী যাব, কবে জগন্নাথ দেবের কাছে যাব। পুরীর মন্দিরের দরজা দিয়ে ঢোকা, ওই সিঁড়িগুলো, সিংহদুয়ার বলো না, টানে আমাকে। আমি বছরে একবার হলেও পুরী যাই, মানে এরকম কখনো হয় না এখানে ঘুরতে যাব ওখানে ঘুরতে যাব, মানে এইটা যদিও বা না হলে আমার চলে যাবে, পুরী যাওয়াটা হচ্ছে আমার কাছে রসদ, ওটা না গেলে সারা বছর কাটাতে পারবো না। তো এখানে মন দিয়ে বসে একটু প্রভুকে স্মরণ করলাম, তারপর রেডি হতে এলাম। এবার আমাকে অফিস যেতে হবে। প্রভুকে সাজিয়ে, প্রভুকে স্মরণ করে এবার আমি চলে এলাম রেডি হতে। তো রেডি হওয়ার মধ্যে বেশি কিছুই নেই, তোমরা সবাই জানো আমি একদমই মেকআপ করি না। তো এরপর যত দিন যাবে তোমরা দেখবে হয়তো, বা পরেও যারা দেখবে এই ভিডিওটা, তো তারাও বুঝতে পারবে আমি একদমই মেকআপ পার্সন নই। আসলে মেকআপ পার্সন নই বলাটা ভুল হবে, মেকআপ খুব ভালো লাগে কিন্তু করতে পারি না। তো এখানে আমি বেস যেটা করছি সেটা হচ্ছে একটু সানস্ক্রিন আর হচ্ছে ময়শ্চারাইজার। তো সানস্ক্রিন যেটা আছে সেটা হচ্ছে নিউট্রোজেনার SPF 50+টা। ওটা ক্রিমটা খুব ভালো লেগেছে আমার, জানো তো। কিন্তু যখন এটা ইউজ করি তখন একটু স্টিকি থাকে, কিন্তু হোয়াইট কাস্ট একদম থাকে না। আর যেহেতু আমার কম্বিনেশন স্কিন, লাগানোর ওই 2-3 মিনিট একটু অয়েলি লাগে, বাট তারপর কিন্তু খুব সুন্দরভাবে বসে যায়, মানে তোমাকে দেখলে বোঝাই যাবে না যে তুমি সানস্ক্রিন মেখেছো। এখানে ভালো করে চোখের তলা এগুলো সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমি। আর কিছুদিন যাবত দেখছি চোখের তলায় খুব ডার্ক সার্কেলস হয়েছে, কেন হয়েছে বলতে পারবো না, অবশ্য রাত জাগাটাও তার একটা কারণ হতে পারে। তো এখন আর জাগি না, আগে যেহেতু অনেক জেগেছি তারই খেসারত এখন দিতে হচ্ছে, তো আর কি করা যাবে। তো এইভাবে আমি সানস্ক্রিনটা মেখে নিয়েছি। আর এই হচ্ছে সেই পাউচ ব্যাগ, আমার সব সময় সাথী বলতে পারো তোমরা। এই পাউচ ব্যাগে ঠাসা জিনিস দেখো, প্রচুর জিনিস আছে, চিরুনি, ক্লিপ, গার্ডার, মানে আমি যখন যেটা হাতের সামনে পাই তখন আর জায়গাটা আমার জায়গায় রাখা হয় না। এই ব্যাগটা হচ্ছে লাস্ট অ্যাড্রেস, তো সেখানে গিয়ে আমি এই জিনিসগুলোকে ডাম্প করে দিই। তো এবার চলে আসি ময়শ্চারাইজারে। তো এখানে আমি পন্ডসের সুপার লাইট জেল যেটা, সেটা ইউজ করছি। এটা আমি শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় ইউজ করি। আসলে কি হয় বলো তো, যে কোনো ক্রিম একবার যদি শ্যুট করে যায় না ফেসে, সেটা ছাড়তে ইচ্ছা করে না। আর আমার মানে গ্রিসি, স্টিকি এই রকম টাইপের ক্রিম একদম ভালো লাগে না, আমি খুব হালকা জিনিস পছন্দ করি। তো এইভাবে ক্রিমটাকে আমি পুরো ফেসে মেখে নিলাম। এরপর যেটুকু এক্সেস থাকবে সেটা নেকলাইনে ইউজ করে নেব। তো এই ক্রিমটা না সব স্কিনেই চলে যায়। আমি যখন মাকে দিয়েছিলাম, মাও বললো হ্যাঁ মেখে খুব ভালো, তোরে একটুও ঘাম হয় না, হালকা, মনেই হয় না ফেসে কিছু মেখেছি। তো যাই হোক, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় অনেকেই এই ক্রিমটা মেখেছো। তো এইবার হচ্ছে সবথেকে কঠিন কাজ আমার চুল বাঁধা। এইটা যখনই আসে তখনই আমার ভয় হয় যে আমি কি করব।
তো যেহেতু অফিস যাচ্ছি, হেয়ার স্টাইলের তো কোনো ব্যাপার নেই। তো আমি এখানে যেহেতু খুব গরম আর ওই রাস্তায় ঘাড়ে চুল লাগলে আমার একদম ভালো লাগে না, খুব অস্বস্তি হয়। এইভাবে চুলটাকে একদম টাইট করে একটা পনি করে নেব, যেভাবে তোমাদের দেখাচ্ছি ওইভাবেই বেঁধেছি। এখানে আরও একটা জিনিস আছে জানো তো, আমি পাফ করতে পারি না। মানে আগে যখন টিউশন যেতাম, স্কুল যেতাম, তখন দেখতাম আমার বন্ধুরা সবাই কি সুন্দর করে পাফ করেছে। আমি বহু চেষ্টার পরও আজও সেটা করে উঠতে পারিনি। তো আমি এইভাবেই টেনে টুনে চুলটা বাঁধলাম। আর অ্যাজ ইউজুয়াল দেখছো সামনে থেকে আমার বেবি হেয়ার যেটাকে বলে সেটা বেরিয়ে গেছে। তো এর মাঝে আমি ভুলেই গেছিলাম যে মা আমাকে খাবারটা দিয়ে গেছে। তো এইখানে আমি কি খাচ্ছিলাম, আমার মুখ দেখে হয়তো অনেকেই ভাবছো যে খাবার জিনিস এরকম মুখটা করছে, কিন্তু বিশ্বাস করো ইন্টেনশনালি করিনি। গুঁড়ো ওটসের মধ্যে দই দিয়ে খেলে কি রিপারকেশান আসবে বলো তো। তো এটা ছিল হচ্ছে ওটস। আমি একদমই ভালোবাসি না, কিন্তু চেহারার জন্য খেতে হয় আর কি, ওয়েট তো কমাতে হবে। তো সেই জন্য ওটসটাকে গুঁড়ো করে রেখে দই দিয়ে খেয়ে নিই, আর অল্প একটু নুন দিয়ে দিই ওর মধ্যে। কারণ ওটস যদি আমাকে শুধু খেতে দেওয়া হয় দিনভর এক হয়ে যাবে, আমার ওটস খাওয়া শেষ হবে না। তো কোনো রকম খেয়ে নিলাম, এতে টাইমটাও কম লাগে আর কোনো রকমভাবে আর কি খেয়ে নিই। আর জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে আমি ওটস, দই, নুন আর একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার মতো করে নিয়ে এতে চুমুক দিয়ে খেয়ে নিতে পারি। তো এরপরে আমি লিপ বাম ইউজ করে নিয়েছি, সেট ওয়েটের বডি স্প্রে, আর এই হচ্ছে আমার ব্যাগেজেস। তো চলো, মুখ অলরেডি ঢেকে নিয়েছি রোদ থেকে বাঁচার জন্য। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।